কল্যাণ বাবু রাতে কি বলে, দিনে ভুলে যায়, আর দিনে নিয়ে ব্যস্ত থাকে। আরে কল্যাণ বাবু তো জানেন কিভাবে ওরা গুন্ডা পুষেছে, উনি না চাপিয়ে দিতে চাইছে। তাদের দলে যেগুলো হয়ে থাকে সেটা অপর দলকে বদনাম করে চাপিয়ে দিতে চাইছে। কল্যাণবাবু নিজের দলে কিভাবে নাম্বার পাওয়া যায় সে পাওয়ার জন্য আমি এসব কথা বলছি। কল্যাণবাবুকে তো নিজের দলেই পছন্দ করে না, ওনাকে মঞ্চে কথা বলতে দেয় না, তার জন্য উনি মঞ্চেই প্রতিবাদ করছিল, আর ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে সরিয়ে দিচ্ছে। বামেদের একটাই কথা বলবো, আমাদের ভারতবর্ষে জাতীয় সঙ্গীত জাতীয় গীত হবে, আপনারা এটা আটকাতে পারবেন না, আপনারা গায়ের জড়ি করতেও যাবেন না। শুনুন, অভিষেক ব্যানার্জিকে আমি একটা কথা বলতে, 2011 সালে আপনার দল কি করেছিল? তখন তো আপনি দলে ছিলেন না। আপনার দল কি করেছিল সিপিএম থেকে? আমরা তো আমাদের দলে ঢোকাইনি, আমরা তো ভারতীয় জনতা পার্টিতে ওনাদের আনিনি। আপনি মামলা করেছেন, যা ইচ্ছে করতে পারেন, কিন্তু এটা তো শিখেছে আপনাদের থেকে। আপনারাই তো সিপিএম কে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। কটা এমএলএ কটা এমপি কে আপনারা নিয়েছিলেন? বুকে সৎ সাহস থাকলে বলুন। দাদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুরো ভোটে যে সমস্ত এমপি বিজেপি ঠিক করবে তারা সব গুন্ডামি করবে, চুরি করবে পুলিশকে দিয়ে। কিভাবে দেখছেন বিষয়টা? কল্যাণ বাবু রাতে কি বলে, দিনে ভুলে যায়, আর দিনে খিট নিয়ে উনি ব্যস্ত থাকে। কল্যাণ বাবুর কথায় কি আর গুরুত্ব দেব? আর আমি কল্যাণ বাবুকে প্রশ্ন করছি, একটি মামলা দেখান যারা আমাদের এই পৌরসভার ঠিক করবে, যারা দায়িত্ব পেয়েছেন আমাদের অভিভাবকরা, একটি মামলা দেখালে আমি কল্যাণবাবুর পা ধুয়ে জল খাবো। আরে কল্যাণবাবু তো জানেন কিভাবে ওরা গুন্ডা পুষেছে, উনি না চাপিয়ে দিতে চাইছে। মানে ওনাদের দলে যেগুলো হয়ে থাকে সেটা অপর দলকে বদনাম করে চাপিয়ে দিতে চাইছে। কল্যাণবাবু নিজের দলে কিভাবে নাম্বার পাওয়া যায় সে পাওয়ার জন্য আপনি এসব কথা বলছেন। কল্যাণবাবুকে তো নিজের দলেই পছন্দ করেন, উনি আমার বড় বড় কথা কি বলছে, ওনাকে মঞ্চে কথা বলতে দেয় না, ওনাকে মঞ্চে স্পিচ দিতে দেয় না, তার জন্য উনি মঞ্চেই প্রতিবাদ করছিল, আর ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে সরিয়ে দিচ্ছে। তো প্রকাশ্যে দেখা গেছে। এইসব আমাদের বলে লাভ নেই, আমি নিজের জিনিসটা সামলান, যে দলে আপনি দলটা বার করে দিচ্ছেন। এইদিকে যাদবপুর নামটা এখন খুবই চর্চিত বিষয়। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন আগামীকাল 28শে আগস্ট বিকেল 5টার সময় যাদবপুরের সামনে 10,000 কণ্ঠে বন্দে মাতরম পুরো স্ট্রোকটা গাওয়া হবে। এই বিষয়টি নিয়ে কি বার্তা দেবেন বামেদের? দেখুন, বামেদের একটাই কথা বলবো, আমাদের ভারতবর্ষে জাতীয় সঙ্গীত জাতীয় গীত হবে, আপনারা এটা আটকাতে পারবেন না, আপনারা গায়ের জড়ি করতেও যাবেন না। আমরা মারা মরাতে বিশ্বাস রাখি না, কিন্তু হ্যাঁ, সময় হলে গোপাল মুখার্জি উর্ফে গোপাল পাঠার রূপ আমরা নিতে পারি। দাদা, আমি আরো আরো একটি প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে যে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, এটাও বেশ একটা চর্চিত বিষয়। আজকে কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি যে হাইকোর্ট ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ প্রসঙ্গে খারিজ করে দিয়েছে বিষয়টা নিয়ে কিভাবে দেখছো, কি বলতে চাইবে? দেখুন, চোরেদের টাকা কিভাবে রেখেছে, কিভাবে খরচা করছে, এতে আমাদের খুব একটা ইচ্ছে নেই কিছু বলা, কিন্তু এইটুকু বলতে পারি, প্রশাসন এবং আইনের উপর পুরো আস্থা আছে। তারা যেভাবে দায়িত্বটা পালন করে ঠিকঠাক বুঝবে সেটা করবে। আমাদের তার উপরে আইনের উপরে কিছু বলার ইচ্ছা নেই, যেটা করবে তার উপর আমাদের সম্মতি আছে। তৃণমূল প্রসঙ্গ যখন এলো, এই প্রসঙ্গটা আনতেই হচ্ছে যে 20 জন তৃণমূল কর্মী সংসদ তারা এনসিপি থ্রু দিয়ে এনডিএ তে যোগদান করলেন, তাদের এগেনস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন। লোকসভাতেও এই প্রসঙ্গটা গেছে, ওদের সংসদ পদ কিভাবে বহাল থাকছে এই বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে। কিভাবে দেখছেন, সাধারণ মানুষ বিষয়টি কিভাবে নেবে? শুনুন, অভিষেক ব্যানার্জিকে আমি একটা কথা বলতে, 2011 সালে আপনার দল কি করে? তখন তো আপনি দলে ছিলেন না। আপনার দল কি করেছিল সিপিএম থেকে? আমরা তো আমাদের দলে ঢোকাইনি, আমরা তো ভারতীয় জনতা পার্টিতে ওনাদের আনিনি। আপনি মামলা করেছেন, যা ইচ্ছে করতে পারেন, কিন্তু এটা তো শিখেছে আপনাদের থেকে। আপনারাই তো সিপিএম কে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। কটা এমএলএ কটা এমপি কে আপনারা নিয়েছিলেন? বুকে সৎ সাহস থাকলে বলুন, আমরা প্রশ্ন করছি আপনাকে। আর আমরা জানি কোথায় আঘাতটা লেগেছে, কোথায় আগুনটা জ্বলছে, কি কি ফাটছে, তার জন্য আপনার মামলা। আমাদের কোনো অসুবিধা না, আমাদের কি আছে? ওরা তো আমাদের দল জয়েন করে, এনসিপিআই করছে, করবো, আমরা কি করবো? আমরা বাধা দিতে যাবো কেন? আমাদের তো কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু কিছু বিরোধীরা কথা বলতেই পারে, যেহেতু একসাথে ব্রেকফাস্ট করেছেন ওরা মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রীর সঙ্গে, সেই বিষয়গুলো নিয়ে, এবং সেখানে সায়নী ঘোষের একটা প্রসঙ্গ চলেই আসে। সায়নী ঘোষ শোনা যাচ্ছিল যে অভিষেকের খুবই ঘনিষ্ঠ, তিনি এখন এনডিএ তে যোগদান করছেন। তো এই বিষয়টা সাধারণ মানুষ বা আপনারা কিভাবে দেখছেন? সায়নী ঘোষ নিয়ে আমি বেশি কিছু বলবো না, কিন্তু এইটুকু বলবো,
খুব প্রিয় লোক ছিলেন দুজনের, খুব চর্চার বিষয় ছিল, খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু ছিল। যা ঘনিষ্ঠতা যদি ভেঙে যায় আমারও কষ্ট লাগবে, কেন আমি জানতাম ওনাদের বিষয়ে অনেক কিছু টিভি চ্যানেলের মাধ্যমে বলতে পারছি না। তো সেই জায়গাতে একটা কথা বলি, যদি বুদ্ধি লোক পায় তাহলে যেটা করা সেটা করবেন, আর যদি মনে হয় মাথা ঠিকঠাক জায়গায় কাজ করছে তাহলে যে কাজটা এখন করা সেটা করছে। দাদা, গতকাল নবী দিবস পালন হয়েছে। সেখানে আমরা দেখলাম ইসলামপুরে প্যালেস্টাইনের পতাকা। বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা বলতে যে আমাদের ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশের পতাকা আমরা দেখতে চাই না। হ্যাঁ, কোনো এক খেলার মাঠে দুটো দল একসঙ্গে হলো, দুটো দলের ফ্ল্যাগ, এটা অন্য বিষয়। কিন্তু প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে র্যালি করবে, আর সেই র্যালির লোকগুলো হচ্ছে সেই জায়গা থেকে, সে এক সম্প্রদায়ের লোক যারা টুপি পরে টাঙ্গা লাগায় আমাদের পশ্চিমবঙ্গে, এবং তারা মাদ্রাসা থেকে শিক্ষিত। আমি তাদের সাবধান করতে চাইছি। সঙ্গে সঙ্গে প্রশাসনের উপর আমাদের আস্থা ছিল, আছে এবং থাকবে। তারা পদক্ষেপ নিয়েছে, আমরা জানি কতটা কি ঠিক হবে, পুরো আস্থা আছে আমাদের। কিন্তু তারই সাথে সাথে বলি, মাদ্রাসাগুলো যেভাবে জঙ্গি করে তুলছে, খুব তাড়াতাড়ি মাদ্রাসাগুলোকে আমাদের বন্ধ করতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, যেই ছেলেগুলো মাদ্রাসায় যায় তারা ভারতকে কিভাবে টুকরো করতে হয় তার ট্রেনিং পায়, আর কিভাবে লাভ জিহাদ করতে হবে তার ট্রেনিং পায়। তার জন্য মাদ্রাসাগুলোকে আমাদের খুব দায়িত্ব সহকারে ওটাকে দেখে ওগুলোকে প্রথমে বন্ধ করা উচিত। দাদা, তুমি লাভ জিহাদ শব্দটা তুলে আনলে। এই লাভ জিহাদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন যে অত সহজে কোনো হিন্দুকে আর কনভার্ট হতে দেব না। ঠিক কথা। এই প্রসঙ্গটা নিয়ে তুমি কি বার্তা দেবে? ঠিক বলেছেন, আমরা হতে দেব না। ওরা যে ফাঁদটা পাচ্ছে, ধরুন নাম হচ্ছে রশিদ খান, ও লিখছে রোহিত শর্মা, এইভাবে ওরা নিজেরা ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়ার দ্বারা আমাদের হিন্দুদের একটু নরম প্রকৃতি হয়, আমাদের মা বোনেদের ফাঁসানোর চেষ্টা করছে। এবং তারপর সেটাকে আপনারা জানেন প্রকাশ্যে আসছে ঠিকই করছে। এইটা আমরা যতটা পাচ্ছি বন্ধ করার চেষ্টা করছি। এবং যারা এই খবরগুলো শুনছেন, সাবধান, যেদিন ধরা পড়বেন পিঠের চামড়া থাকবে কিনা বলে দিলাম। প্রশাসন আপনাকে ছেড়ে কথা বলবে না, পিঠের চামড়া তুলে নেবে প্রশাসন। আমি দায়িত্ব সহকারে কিছু হিসাব বলতে পারি। দাদা, এই যে এই কথাগুলো বলা হচ্ছে, এতে বামেরা বলছে বারবার উস্কানি দেওয়া হচ্ছে, বিশেষ কোনো সম্প্রদায়ের মানুষকে বারবার টার্গেট করা হচ্ছে। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারবার এই কথাটা বিভিন্ন বক্তৃতাতেও বলছেন যে ইসলামকে ফলো করে বিজেপি ইসলাম যেভাবে মানে সাম্প্রদায়িকতম যে বক্তব্যগুলো দেয়, আল্লাহু আকবার যদি ইসলাম বলতে পারে, আমরা কেন জয় শ্রীরাম বলবো না, এই ধরনের যে বক্তব্যগুলো থাকে, এগুলো বারবার উনি বলে বোঝাতে চাইছেন যে আপনারা নাকি ইসলামকে ফলো করে ইসলাম যেভাবে সাম্প্রদায়িক তৈরি হওয়ার চেষ্টা করছে সেটা নাকি আপনারাও করার চেষ্টা করছেন। এটা নাকি হিন্দু সংস্কৃতি নয়, এটা নাকি হিন্দুত্ববাদ। এই জায়গা থেকে সেটাকে কিভাবে বলতে চাইবেন? এটা বিকাশ রঞ্জন বাবু ধর্ষণকে, যে ধর্ষণ করে সেই ব্যক্তিকে বলে ভদ্রলোক, তাহলে আমি বিকাশ রঞ্জন বাবুর কথা কি উত্তর দেব? ওনার কথা কি উত্তর? উনি তো নিজের মাথা ঠিক নেই যে ধর্ষণ করে তাকে বলছে ভদ্রলোক। ওনাকে নিজের মাথা ঠিক করতে হবে, তারপর ওনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভাবো। ওনাকে আমরা কিছু মনেই করি না। কে বিকাশ রঞ্জন বাবু? তার নিজের মাথা ঠিক নেই, কি বলছে জানে উনি, কি কাকে কি বলছে। আমরা কি স্লোগান নিয়ে চলবো? আমরা হিন্দুত্ব, আমরা আমাদের মন থেকে যেটা কথা উঠে আসবো সেটাই আমরা প্রকাশ করবো হিন্দুদের জন্য, আমরা হিন্দুদের সংগঠন করার জন্য। সে মা দুর্গা বলি, জয় ভবানী বলি, ছত্রপতি শিবাজি মহারাজ বলি, জয় শ্রীরাম বলি, ভারত মাতা বলি, জয় গণেশ বলি, কিংবা জয় মা কালী বলি, আমার যা ইচ্ছে আমি তাই বলবো। হর হর মহাদেব, নম পার্বতী পথে, সেটা বলি, এটা আমার ইচ্ছে। আপনার কাছে জিজ্ঞেস করতেই হবে। আপনি হিন্দুদের নামে নিজে কলঙ্ক হওয়ার চেষ্টা করবেন না। আপনি যে রেপ করছেন, যে অসুখ করছেন, তাকে ভদ্রলোক বলছেন, আর আপনার সাথে আমি এই মধ্যে আমি এক হবো? আপনাকে আমি কোনদিন এইসব কথায় এক হতে পারবো না। আপনি আগে আপনার স্ট্যান্ড ক্লিয়ার করুন, আপনি কি করবেন।